ইরানে চলমান যুদ্ধের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এটি বারবার মানুষের প্রত্যাশাকে ভুল প্রমাণ করছে। ডোনাল্ড ট্রাম্প মূলত শান্তির পক্ষে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এসেছিলেন, তাই তিনি যে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরু করবেন তা খুব কম মানুষই আশা করেছিলেন। এমনকি যুদ্ধ শুরু হওয়ার পরও বাজারের শান্ত প্রতিক্রিয়া দেখে অনেকেই ভেবেছিলেন এটি দীর্ঘস্থায়ী হবে না। তাই আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কিভাবে গেম থিওরি, যা মূলত ইরান এবং আমেরিকার সিদ্ধান্ত নেওয়ার কৌশলগুলোর উপর আলোকপাত করছে, তা আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে এই যুদ্ধ কেন শুরু হলো এবং কেন এটি দীর্ঘ হতে চলেছে। গেম থিওরির মাধ্যমে কেন এই যুদ্ধ দীর্ঘ হবে তা বোঝার আগে আমাদের জানা দরকার এই থিওরি কিভাবে যুদ্ধের শুরুটাকে ব্যাখ্যা করে। সংক্ষেপে বলতে গেলে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানোর প্রধান বাধা ছিল একটি কাঠামোগত পার্থক্য। ট্রাম্প এই আলোচনাকে একটি সিঙ্গেল গেম বা একক খেলা হিসেবে দেখছিলেন, যেখানে ইরান এটিকে একটি রিপিটিং বা ইটারেটিভ গেম হিসেবে বা পুনরাবৃত্তিমূলক খেলা হিসেবে বিবেচনা করছিল। গেম থিওরি অনুযায়ী যে কোনো খেলায় প্রতিটি খেলোয়াড়ের সামনে সীমিত কিছু বিকল্প থাকে। আলোচনার সময় ইরানের সামনে মূলত দুটি পথ ছিল, হয় একটি চুক্তিতে আসা অথবা আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানো। গত বছরের 12 দিনের যুদ্ধের ভয়াবহতা বিচার করলে ইরানের দৃষ্টিকোণ থেকে যুদ্ধ ছিল একটি অত্যন্ত নেতিবাচক পরিণতি। ট্রাম্প সম্ভবত ধরে নিয়েছিলেন যে যুদ্ধের চেয়ে ভালো যে কোনো প্রস্তাবই ইরান মেনে নেবে। এই কারণেই ট্রাম্প একের পর এক কঠিন শর্ত দিতে শুরু করেন। তিনি শুধু যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার দাবি করেছিলেন তাই নয়, বরং আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের প্রক্সি নেটওয়ার্কের সমর্থন বন্ধ করা এবং তাদের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ও সংখ্যার উপর সীমাবদ্ধতা আরোপের দাবিও তোলেন। ট্রাম্পের যুক্তি ছিল, যেহেতু যুদ্ধ ইরানের জন্য বিপর্যয়কর হবে, তাই তারা যুদ্ধ এড়াতে যে কোনো শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করবে। প্রথম হামলার কয়েকদিন আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকস বিষয়টি পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট বেশ কৌতূহলী যে কেন ইরানিরা এখনও নতি স্বীকার করছে না। I know that we have red lines here from the U.S. How about over with Iran? The president asked me that this morning, and I don't want to use the word frustrated. It's almost because he understands he's got plenty of alternatives. But it's curious. He's curious as to why they haven't, I don't want to use the word capitulated, but why they haven't capitulated. Why under this sort of pressure, with the amount of sea power, naval power that we have over there, why they haven't come to us and said, we profess that we don't want a weapon, so here's what we're prepared to do, and yet it's hard to sort of get them to that place. ট্রাম্পের এই বিভ্রান্তি একজন সিঙ্গেল গেম খেলোয়াড়ের জন্য স্বাভাবিক, কারণ তাত্ত্বিকভাবে বড় ছাড় দিয়ে চুক্তি করা যুদ্ধের চেয়ে ভালো হওয়ার কথা। কিন্তু ইরান কেন তা করেনি? এর মূল কারণ হলো ইরানিরা এই আলোচনাকে একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ বা রিপিটিং গেম হিসেবে দেখছিল। তারা ভেবেছিল এখন যদি তারা ট্রাম্পের সব দাবি মেনে নেয়, তবে ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েল আরও বড় বড় দাবি নিয়ে ফিরে আসবে, ঠিক যেমনটা অতীতে ঘটেছে। তাই ইরানের কৌশলগত অগ্রাধিকার ছিল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করা, অর্থাৎ স্বল্পমেয়াদে নিজেদের ক্ষতি স্বীকার করে হলেও আমেরিকা ও ইসরায়েলকে এমন একটি শিক্ষা দেওয়া যাতে ভবিষ্যতে তারা আর চাপ দেওয়ার সাহসই না পায়। গেম থিওরির ভাষায় ইরানিরা এই একটি খেলায় হারতে রাজি ছিল, যাতে তারা ভবিষ্যতের খেলাগুলোতে নিজেদের অবস্থান মজবুত করতে পারে। একইভাবে গেম থিওরি ব্যাখ্যা করে যে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে তার সমস্ত সামরিক শক্তি জড়ো করেছিলেন, তখন যুদ্ধ কার্যত অনিবার্যই হয়ে পড়েছিল। আমেরিকা ও ইসরায়েলের প্রথম লক্ষ্যই ছিল ইরানের মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া, যাতে ইরান পাল্টা আক্রমণই করতে না পারে। এটি ইরানের জন্য একটি ইউজ ইট অর লুজ ইট পরিস্থিতি তৈরি করেছিল, অর্থাৎ হয় তাদের এখনই মিসাইল ছুটতে হবে, নতুবা সেগুলো ধ্বংস হয়ে যাবে। এই যুক্তি থেকে ইসরায়েল ও আমেরিকা আরও আগে হামলা করার তাগিদ অনুভব করে। মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য এই ইঙ্গিত দেয় যে আমেরিকা যুদ্ধে জড়িয়েছে কারণ ইসরায়েল দাবি করেছিল যে ইরান প্রথম হামলা চালানোর পরিকল্পনা করছে, কিন্তু তা যে অবান্তর এখন পুরো বিশ্ব জানে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ কী? দুর্ভাগ্যবশত গেম থিওরি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। এর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আমেরিকান নীতি নির্ধারকদের একাংশ এখন বিষয়টিকে রিপিটিং গেম হিসেবে দেখছে। ইরানের পক্ষ থেকে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়াটা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।
এর ফলে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে, যা আমেরিকা ও তার মিত্রদের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। আমেরিকান নীতি নির্ধারকরা ভয় পাচ্ছেন যে এখন যদি তারা পিছু হটেন তবে ইরান শিখে যাবে যে যখনই তারা চাইবে হরমুজ বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে। যেহেতু দুই পক্ষই একে অপরকে দীর্ঘমেয়াদী শিক্ষা দিতে চায়, তাই কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। দ্বিতীয়ত, ট্রাম্পের এই মুহূর্তে কোনো চুক্তি করার মতো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি শুধু যে জেসিপিওএ থেকে একতরফাভাবে বেরিয়ে গেছেন তাই নয়, বরং আলোচনার মাঝপথেই তিনি দুবার যুদ্ধ শুরু করেছেন। এটি একটি কাঠামোগত সমস্যা তৈরি করেছে। ট্রাম্প যদি এখন ইরানের কিছু দাবি মেনেও নেন, তবুও ইরান তাকে বিশ্বাস করতে পারবে না। আস্থার এই চরম অভাব কোনো স্থিতিশীল চুক্তিতে পৌঁছানো অসম্ভব করে তুলেছে। সব মিলিয়ে গেম থিওরি বলছে যে আমরা একটি দীর্ঘ যুদ্ধের মুখোমুখি, যার সমাধানের জন্য হয়তো প্রথাগত উপায়ের বাইরে কোনো ক্রিয়েটিভ বা অন্য কোনো অসাধারণ পথের প্রয়োজন হবে। দেখা যাক আগামীতে কি অপেক্ষা করছে। আমাদের বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকলে কথা সত্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।